আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি, যেটা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11 নম্বর অধ্যায়, সেই অধ্যায়ের ওয়ান শট ক্লাস আমরা দেখব। সবাইকে ক্লাসে স্বাগতম। আশা করি ক্লাসটা সবাই উপভোগ করব। আচ্ছা, আমরা আমাদের টপিকে চলে আসি। আমাদের প্রথমে যদি আমরা 11.1-এর সাম ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা ডিফাইন করতে চাই, তাহলে প্রথমে আমাদের আসে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। মধ্যবর্তী দূরত্ব দ্বিতীয় নম্বরে আসে, সেটা হচ্ছে সমরেখ। মেইনলি এই দুইটা টপিকের ভিত্তিতেই সাধারণত দেখা যায় যে আমাদের 11.1-এর যতগুলো অঙ্ক আছে সেই সবগুলো অঙ্কই মোটামুটি করানো হয়েছে। আর আর কিছু কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে বর্গ, রম্বস, আয়ত, আর হচ্ছে সামান্তরিক। এই জিনিসগুলা প্রপার্টিস এর ভিত্তিতে সাধারণত দেখা যায় অধ্যায়ে যতগুলো আছে সবগুলা আমাদেরকে ডিফাইন করা হয়েছে। এবার আমরা সামনের দিকে অগ্রসর হই। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমরা ধরে নিলাম যে আমাদের কাছে দুইটা পয়েন্ট আছে, x1, y1 ও x2, y। এখন আমরা কি করব? এখন আমরা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এটা, যে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2, এটা হচ্ছে সেই মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র। এখন যদি আমরা দুইটা বিন্দু কল্পনা করি, একটা যদি ধরি 1, 2, আর একটা সাপোজ আমরা ধরে নিলাম যে 5, 6, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 1 - 5 স্কয়ার 2 - 6। আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে 1 থেকে 5 বাদ দিলে -4 থাকে, -4 কে যদি আমরা স্কয়ার করি সেটা +16 হয়ে যায়। 16, এখানেও 2 থেকে 6 বাদ দিলে -4 থাকে, -4 কে যদি স্কয়ার করি তাহলে এখানে 16 আসছে। তাহলে 16 + 16 32, অ্যান্সার হবে হচ্ছে আমাদের √32। ঠিক আছে, এবার আমরা আগের দিকে অগ্রসর হচ্ছি। তো কেউ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার এটাও দিতে পারে। আবার কেউ যদি বলে যে ভাই না, আমি হচ্ছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার এটা দেবো, এটাও হবে। তবে আমাদের মাথায় রাখতে হবে, প্রথমে যেটা নিব, প্রথমে যদি x2 নিই, এখানেও কিন্তু প্রথমে y2 নিতে হবে। ক্লিয়ার? এখানে যদি আমরা x1 নিই, এখানে যদি হচ্ছে আমরা x1 নিই, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এখানে y1 নিতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে, তাহলেও হবে। দেখো আমাদের অ্যান্সার একই আসবে। এখানে যদি x2 এর জায়গায় হচ্ছে আমরা বসাই যে x2 হচ্ছে আমাদের 5, তাহলে 5 - 1 হোল স্কয়ার প্লাস এখানে আসবে হচ্ছে 6 - 2 হোল স্কয়ার। এটার ক্ষেত্রেও আমাদের সেম ক্যালকুলেশন করলে 16 + 16 সমান কত আসবে? √32। তো এখন যদি কোনো কারণে আমাদের মাইনাস আসার সম্ভাবনা নাই, কারণ হোল স্কয়ার এর মধ্যে যদি মাইনাস চলে আসে, সেটা হোল স্কয়ার করলে প্লাস চলে আসে। আর আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এজন্য আমরা পরবর্তীতে যখন ক্ষেত্রফল বের করতে হবে, তখন দেখবো যে আমাদের ক্যালকুলেশন করার সময় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মাইনাস একটা চলে আসে। ওই মাইনাসকে আমরা প্লাস ধরে ক্যালকুলেশন করব। এর জন্য ওর চারিদিকে মডুলাস দেওয়া হয়। আমরা পরবর্তী সেশনে দেখতে পারবো, সমস্যা নেই, কিছুক্ষণের মধ্যে। এরপরে যে টপিকটা আসে সেটা হচ্ছে সমরেখ। আচ্ছা, সমরেখ মানে কি ভাই? সমরেখ মানে হচ্ছে একই রেখার উপর অবস্থিত। সমরেখ মানে কি? সমরেখ মানে হচ্ছে আমাদের একই রেখার উপর অবস্থিত। ধরো এটা হচ্ছে একটা রেখা, আর রেখার উপর এই হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে একটা বিন্দু, এরকম ধরো অনেকগুলো বিন্দু থাকতে পারে, তাই না? আপনি এটা যদি দিই এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা দিলাম ই। ঠিক আছে, এই যে 5টা বিন্দু একটা সরলরেখার, এটা একটা সরলরেখা যদি কল্পনা করি, 5টা বিন্দু একটা সরলরেখার উপর আছে না? তো এই জিনিসটাকে বলা হয় সমরেখ। অনেকগুলা বিন্দু যখন একটা রেখার উপর অবস্থিত থাকে, তখন ওই বিন্দুগুলাকে কি বলা হয়? সমরেখ। তাহলে আমি বলতে পারি যে এ, বি, সি, ডি, ই সবগুলা কি? সবগুলা সমরেখ। ঠিক আছে, আর সমরেখ বিন্দুর দেখা যায় ঢালগুলো সমান হয়, এটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। আমি জাস্ট তোমাদের বলে রাখছি যে সমরেখ বিন্দুর কি হয়? সমরেখ বিন্দুর ঢালগুলা সমান হয়, কারণ কি? তার একই রেখার উপর অবস্থিত। ঠিক আছে, আমরা এবার আমাদের নেক্সট পেজে যাব, নেক্সট টপিকে যাব। আচ্ছা, এবার আমরা দেখি। তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় তোমাদের বই যতগুলো অঙ্ক আছে, এই অঙ্কগুলো দিয়ে সলিউশন করবো। এখন অনেক ক্ষেত্রে আমাদের যে ইগুলো আসে, প্রশ্নগুলো আসে, সেগুলো সাধারণত দেখা যায় এরকম টাইপের আসে। আমাদের 4টা বিন্দু দেওয়া থাকে, যে ধরলাম একটা হচ্ছে 1, 2, একটা ধরলাম 3, 4, একটা ধরলাম 9, -1, আর একটা ধরলাম যে 10, 6। ঠিক আছে, এরকম 4টা বিন্দু দেওয়ার পর আমাদের বলে যে এই 4টা বিন্দু দ্বারা, এই 4টি বিন্দু দ্বারা কোণ ধরে লেখা।
কোন ধরনের চতুর্ভুজ গঠন করা যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা বলো তো, আমাদের তাহলে কাজ কি হবে? আমরা তো জানি চতুর্ভুজ অনেক ধরনের হতে পারে, সামুদ্রিক হতে পারে, বর্গ হতে পারে, রম্বস হতে পারে, তারপর হচ্ছে আয়তক্ষেত্র হতে পারে। তো নর্মালি আমরা যদি প্রশ্নগুলো অ্যানালিসিস করি বিগত বছর, তাহলে দেখা যায় মেনলি আমাদের আয়তক্ষেত্র না সামুদ্রিক এই দুইটা দেয়, অথবা দেয় বর্গ অথবা রম্বস। আচ্ছা, আমরা আয়তক্ষেত্র আর সামুদ্রিকের মধ্যে একটা মৌলিক বেসিক পার্থক্য আছে, সেটা কি বলতো? এটা যদি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটা কি, এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি হয়, আয়তক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আয়তক্ষেত্রের বিপরীত, এই যে এই বিপরীত বাহুটি কি হয়, সমান হয়। বিপরীত বাহুদ্বয় সমান এবং মধ্যবর্তী কোণটা কি হয়, মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা মানে চারটা কোণই 90 ডিগ্রি হয়, চারটা কোণে কি হয়, 90 ডিগ্রি। কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে আয়ত লিখে কাজ করি। এবার যদি আমরা সামুদ্রিকের কথা চিন্তা করি, সামুদ্রিকের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়? সামুদ্রিকের ক্ষেত্রে ব্যাপারটা দেখা যায় চিত্রটা কিছুটা এইরকম হয়, একটু বাঁকা মতো। সামুদ্রিকের ক্ষেত্রেও দেখা যায় যে হচ্ছে আমাদের এই যে বিপরীত বাহুগুলো সমান, কিন্তু আয়তের সাথে পার্থক্য কোথায়? আয়তর কি দেখছি আমরা প্রত্যেকটা কোণই কত 90 ডিগ্রি হয় না, এর প্রত্যেকটা কোণ কি হয়, 90 ডিগ্রি হয় না। একটা সূক্ষ্ম কোণ, একটা দেখা যায় যে হচ্ছে তোমার স্থূল কোণ এরকম হয়, মানে এই কোণটা দেখা যাচ্ছে সূক্ষ্ম কোণ, এই কোণটা দেখা যাচ্ছে স্থূল কোণ, এরকম টাইপের, ঠিক আছে? 90 ডিগ্রি হয় না। তো আমাদের যদি তাহলে বলে যে এই চতুর্ভুজের মধ্যে আয়তন সামুদ্রিক, তাহলে আমরা কি করবো? আমাদের কাজ হবে প্রথমে চারটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট ধরলাম, এই একটা এই পয়েন্ট, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আমাদের কাজ কি? প্রথমে এবি দৈর্ঘ্য বের করা, এসির দৈর্ঘ্য বের করা, সিডির দৈর্ঘ্য বের করা, বির দৈর্ঘ্য বের করা। এরকম করে দেখবো যে আমাদের এবি সমান সমান যদি সিডি এবং এসি সমান সমান যদি বিডি হয়, তখন কি? তখন হচ্ছে আমরা দেখছি বিপরীত বাহুগুলো সমান। তার মানে কি? সেটা আয়ত হইতে পারে, সামুদ্রিক হইতে পারে। এখন এটা যে আয়ত হবে, সেটার আমরা কিভাবে ডিসিশন দেবো? দেখো তো, এখান থেকে যদি আমরা একটা জিনিস কল্পনা করি, সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা জিনিস একটা লাইন ড্র করি এইখান থেকে, এই যে, তাহলে এখানে একটা জিনিস তৈরি হচ্ছে। তোমরা কি খেয়াল করছো? এখানে কিন্তু একটা পিথাগোরাসের সূত্র। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রটা প্রমাণ করবো। আমরা দেখবো যে যদি এডি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়, তখন কি? তখন আমরা বলবো যে হ্যাঁ, এই সামুদ্রিকটা একটা কি আয়তক্ষেত্র। আর যদি এটা না হয়, তাহলে কি হবে? সামুদ্রিক হয়ে যাবে, ঠিক আছে? আর সামন্তরিক আর আয়তক্ষেত্র এই দুই ধরনের একটা ম্যাথ আসে, আর একটা ম্যাথ আসে কি, বর্গ অথবা রম্ব। তো আমরা সেম পদ্ধতি কি করবো, আমরা একটু যদি এখানে চিত্র আঁকার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা বর্গের মতো, আর এটা হচ্ছে কি, রম্বসের মতো। আচ্ছা, বর্গের ক্ষেত্রে কি? বর্গ রম্বসের উভয়ের বৈশিষ্ট্য কি? সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান, ঠিক আছে? কিন্তু বর্গের কোণটা দেখো তো, বর্গের কোণটা প্রত্যেকটা কি হয়, 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ কত, 90 ডিগ্রি। কিন্তু এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় না। তাহলে সেম পদ্ধতি, আমাদের যখন বলবে এটা বর্গ না এটা রম্বস, প্রথম আমাদের কাজ করবে, এটা যদি চারটা পয়েন্ট হয় এ বি বি সি সি ডি, তাহলে আমরা দেখবো যে মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে নাকি। এ বি সমান সমান, এসি সমান সমান, বিসি সমান সমান বিডি, চারটা হচ্ছে নাকি। যদি হয়, তারপর আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবো। এখান থেকে একটা আমরা অ্যাপ্লাই করবো যে হচ্ছে ইডি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার হয় কিনা। যদি হয়, তাহলে সেটা কি হবে, এই দুটো শর্ত যদি আমাদের ফলো করে, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা বর্গ। আর যদি নিচের শর্তটা ফলো না করে, তাহলে কি বলবো, আমরা বলবো যে এটা রম্বস। তাহলে আমাদের 11.1-এর এই তিনটা কনসেপ্টের বাইরে আশা করি তোমরা কোনো ম্যাথ পরীক্ষার হলে পাবা না। তাহলে আমরা যদি আবার একটু রিভিউ করি, প্রথমে আসি সেটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, যেটা আমরা সুন্দর মতো বুঝতে পারলাম যে আমরা হয় x1 মাইনাস x2 অথবা y1 মাইনাস y2 এই দুটোর সাহায্যে করতে পারি, অথবা x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1। এক কথায়, যদি আমরা সামনে x1 নিই, তাহলে এখানেও y1 দেবো, আর এখানে যদি x2 দিই, তাহলে এখানে কি দেবো, এখানে হচ্ছে y2 দেবো। তারপর সমরেখা মানে কি? সমরেখা মানে আমরা দেখছি যে হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্ট একটা সরলরেখার উপর অবস্থিত, তখন আমরা এটাকে সমরেখা বলি। তারপর আসি বর্গ, রম্বস, আয়ত। আমরা দেখছি যে হচ্ছে আয়তক্ষেত্র সামুদ্রিকের পার্থক্য কি? আয়তক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান হয়, সামুদ্রিকের ক্ষেত্রে সমান হয়। কিন্তু একটা সামুদ্রিক তখনই আয়ত হয় যখন একটা সামুদ্রিকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হয়, তখন সেটা কি হয়ে যায়, একটা আয়ত হয়ে যায়। সেম অনুরূপ ভাবে বর্গের ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রে একটা কমন বৈশিষ্ট্য আছে, বর্গ রম্বসের বাহু দৈর্ঘ্যগুলো সমান হয়, কিন্তু বর্গের কোণগুলো 90 ডিগ্রি হয়, যেটা রম্বসের হয় না। তাহলে আমাদের এখানে হচ্ছে 11.1-এর যাবতীয় যত ম্যাথ আছে সবগুলো শেষ। তো আমি যদি তোমাদের কিছু সিলেক্টিভ ম্যাথ বলে দিই, সেই ম্যাথগুলো তোমরা ট্রাই করতে পারো। 11.1 অনুশীলনের ক্ষেত্রে তোমরা হচ্ছে 1 নম্বরের ঘ, তারপর হচ্ছে একের কত, একের হচ্ছে ঘ নাম্বার, তারপর তোমরা করতে পারো সেটা হচ্ছে 5 নম্বরটা করতে পারো। 5 নম্বরটা একটা ট্রিকি অঙ্ক, কে এর মান বের করতে বলে। তারপরে তোমরা করতে পারো হচ্ছে 8 নম্বরটা, এখানে যে আমরা যেটা করালাম কিছুক্ষণ আগেই,
এটা হচ্ছে সামান্তরিক নাড়িত ক্ষেত্র, এটা বের করতে বলছে, এটা পড়াতে পারো। আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে 11 নম্বর। তোমরা এইগুলা ট্রাই করতে পারো বাসায়। এগুলা যদি তোমরা করো আশা করি তোমরা উপকৃত হবে বাসায়। এগুলা যদি তোমরা করো আশা করি তোমরা উপকৃত হবে। এই জিনিসগুলো তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে? 11.2 এর মেইন কি কি আছে সেটা আমরা দেখি।